নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে ভিডিওতে যেটা আলোচনা করব যে এই যে তৃণমূল কংগ্রেস, যার সিম্বল হচ্ছে জোড়াফুল, ঘাসের উপর জোড়াফুল প্রতীক। তো সেই সিম্বলটা হাইজ্যাক করার একটা অবস্থা তৈরি হয়েছিল। যারা বিদ্রোহী তৃণমূল বা ভালো তৃণমূল তারা দল এবং প্রতীক নিয়ে নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কারণ হচ্ছে যে বিধানসভায় দলের বিধায়করা ভেঙে গেছে, একটা বিদ্রোহী গোষ্ঠী তারা একজনকে বিরোধী দলনেতা হিসাবে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন এবং স্পিকার সেটাতে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি হচ্ছে লোকসভায় সোমবার, মানে আজ সোমবার, স্পিকারের কাছে বিদ্রোহী সাংসদদের, লোকসভা সাংসদদের 20 জন গিয়ে দেখা করবেন, করে হচ্ছে তারা নিজেদের আলাদা ব্লক হিসাবে দাবি করে তারা চিঠি দিয়ে সেই স্বীকৃতি পাওয়ার চেষ্টা করবেন, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তার আগেই রবিবার দিন অনেক ঘটনা ঘটে গিয়েছে এবং আমি যেটাতে আলোচনা করছি যে চাপে পড়ে হচ্ছে ভালো তৃণমূলেরা তাদের চুল ভেজাতেই হলো। কারণ ওই যে একটা ছিল যে যেমন বেরিয়ে তেমনি রবে চুল ভেজাবো না, সেই চুল ভেজানোটা, চুলটা অক্ষত রাখা যায়নি, ভেজাতেই হয়েছে। কারণ তাদেরকে তৃণমূল ছাড়তে হয়েছে। লোকসভার তৃণমূলের যারা ভালো তৃণমূল সাংসদ বা বিক্ষুব্ধ সাংসদ বলা হচ্ছে মিডিয়াতে, তাদেরকে। তো এবং যেটা তৃণমূল হাইজ্যাক হয়ে যাবে দলটা বিক্ষুব্ধের হাতে, সেটা যে আপাতত তাদের স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে গেল, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে একটু উৎসাহিত হব ভিডিও বানানোর ক্ষেত্রে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি আপনারা প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং পাশাপাশি দর্শক বন্ধুদের কাছে আরও বলবো যে যাদের ভিডিও ভালো লাগবে তারা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে রবিবার দিনে যে ঘটনা পরম্পরায় এবং তার ভিত্তিতে যেগুলো ঘটে গেছে, যার ভিত্তির জন্য আজকে ভিডিও করছি, যে দল ভাঙা, দল হাইজ্যাক করে নেওয়ার যে স্বপ্ন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদারদের ছিল, সেটা কিন্তু এটাতে জল পড়ে গেল এবং আপাতত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কাকলি ঘোষ দস্তিদাররা দাবি করেছিলেন, বা সুদীপ বন্দ্যোপাধ্যায় শেষ যিনি ওই বিক্ষুব্ধ শিবিরে নাম লিখেছিলেন, তারা দাবি করেছেন তাদের সঙ্গে 20 জন সাংসদ রয়েছেন লোকসভার, এবং তারা সোমবার দিন স্পিকারের কাছে চিঠি দিয়ে তারা তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমপি এবং তারা আলাদা ব্লকে বসতে চান, এই মর্মে হচ্ছে সব ঠিক ছিল। কিন্তু একটা আচমকা ঘটনা ঘটে গেল রবিবার দিন বিকেলবেলা। যেটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চিঠি স্পিকারকে পাঠালেন লোকসভার দলনেতা হিসাবে তৃণমূল কংগ্রেসের, যে সেটা হচ্ছে কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ, 2 সাংসদ। তারা গিয়ে লোকসভা স্পিকারের কাছে সেই চিঠি জমা দিয়ে আসে। তো সেই চিঠি জমা দেওয়ার পরে হচ্ছে একটা বিরোধীরা, যেটা বিক্ষুব্ধ সাংসদরা যেটা সোমবার যাবে বলেছেন, তারা রবিবার দিনই হচ্ছে স্পিকারের কাছে চলে যান 19 জন সাংসদ। 20 জনের মধ্যে সাজদা আহমেদকে দেখলাম না, 19 জন সাংসদ তারা গিয়েছিলেন। তারা গিয়ে হচ্ছে স্পিকারের কাছে চিঠি দিয়ে তারা জানিয়েছেন যে তারা ত্রিপুরার একটি অনামী হচ্ছে দল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এনসিপিআই, সেই দলে তারা যোগ দিচ্ছেন এবং তারা সেই দলের এমপি হিসাবে লোকসভাতে তারা বসতে চান। এটাই হচ্ছে ব্যাপার। মানে তারা বাংলায় একটা এনসিপির একটা ইউনিট হলো। তো কেন সেটা আমি বলছি যে রোববার বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন চিঠিটা পাঠান, সেই চিঠির কিছু সারমর্ম আপনাদের কাছে আমি বলে দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা হচ্ছে চিঠিতে বলেছেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটি অখণ্ড রাজনৈতিক দল। সংসদের ভেতরে দলের লোকসভার সাংসদরা মূল সংগঠনের বাইরে গিয়ে নিজেদের আলাদা কোনো অস্তিত্ব দাবি করতে পারে না। লোকসভায় দলের একটাই অনুমোদিত দলনেতার একটাই হুইপ থাকবে, মানে চিফ হুইপ যিনি থাকবেন। এবার হচ্ছে যে অভিষেক রেফারেন্স দিয়েছে যে 2023 সালে সুপ্রিম কোর্টে সুভাষ দেশাই, শিবসেনার যে মামলা হয়েছিল, কারা আসল শিবসেনা, সেই ঐতিহাসিক রায় তুলে ধরেছেন। সংবিধানের 10ম তফসিল দলত্যাগ বিরোধী আইনের অনুযায়ী দল থেকে আলাদা হওয়ার কোনো আইনি প্রতিরক্ষার বেঁচে নেই। বিদ্রোহীদের কাছে 20 জন সাংসদ থাকলেও মূল রাজনৈতিক দল যদি অন্য কোনো দলের সাথে অফিসিয়ালি মার্জ বা বিলীন না হয়, তবে ওই সংখ্যাতত্ত্ব সম্পূর্ণ অবৈধ এবং আবর্জনা ছাড়া আর কিছু নয়। স্পিকারের দপ্তর যেন এই বিদ্রোহীদের কোনো চিঠির ভিত্তিতে একতরফা সিদ্ধান্ত না নেয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তৃণমূল কংগ্রেসকে অফিসিয়ালি নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ দিতেই হবে। যদি কোনো সাংসদ দলীয় আইন অমান্য করার ধৃষ্টতা দেখায়, তবে দলত্যাগ বিরোধী আইনের অধীনে তাদের সাংসদ পদ খারিজের জন্য তীব্র আইনি পদক্ষেপ নেওয়া হবে। তো এই চিঠির পরেই হচ্ছে এই 19 জন সাংসদ তারা গিয়ে নিজেদের ত্রিপুরার সেই ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার
তে তারা জয়েন করছেন বলে, মানে তৃণমূল ভেঙে। যদি এখানে অসুবিধা নেই, 18 জন হলেই হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। একটা বড় সংখ্যক, লোকসভায় 28 জনের মধ্যে তারা 19 জন তাদের দলত্যাগ বিরোধী আইনে পড়বে না, তারা সেই দলে নাম লেখাচ্ছেন। তো সেটা সম্পন্ন হয়েছে। তো আপাতত তৃণমূলের লোকসভায় 9 জন সাংসদ রইলেন, এবং হচ্ছে রাজ্যসভায় 3 জন পদত্যাগ করেছেন, 10 জন সাংসদ রইলেন, 19 জন সাংসদ তৃণমূলের রয়ে গেলেন। এবং তৃণমূলের বিক্ষুব্ধদের আর কোনো ব্লক কিছু নেই। শুধুমাত্র বিধানসভাতে হচ্ছে 58 জন বিধায়ক, যেটা জানা যাচ্ছে যে স্পিকারের কাছে চিঠি সই করে জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার ক্ষেত্রে। তো এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটু চাপে আছেন, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেআইনি ভাবে হচ্ছে স্পিকার রতিন বসু তিনি বিরোধী দলনেতা করেছেন। সেই নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই মামলা করেছেন। আগামীকাল সেই মামলাতে স্পিকারের তরফে হলফনামা জমা দেওয়ার কথা রয়েছে। তো সেই মামলাতে যেটা হয়েছে যে তৃণমূলের পক্ষ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যখন স্পিকার বিরোধী দলনেতা করেন, মানে স্বীকৃতি দেন বিধায়কদের চিঠির ভিত্তিতে, বিক্ষুব্ধ বিধায়কদের চিঠির ভিত্তিতে, তার আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে দল বহিষ্কার করেছিল। কোনো বহিষ্কৃত সদস্যকে হচ্ছে এইভাবে কোনো বিরোধী দলনেতা বা কোনো পদ দেওয়া যায় না। এটা বিধানসভার যে আইন রয়েছে তার মধ্যেই স্বীকৃত। তো এতে একটু ঋতব্রতরা চাপে রয়েছেন, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যেটা শোনা যাচ্ছিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার তারা বিধানসভা এবং লোকসভাতে তৃণমূল দলকে ভেঙে দিয়ে তারাই আসল তৃণমূল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দাবিদার হিসাবে তারা ইলেকশন কমিশনে যেতে পারতেন বা যাওয়ার একটা সম্ভাবনা ছিল, এবং সেক্ষেত্রে দলের নাম এবং প্রতীক হচ্ছে তারা পেয়ে যেতে পারতেন হয়তো, এবং দলের ফান্ড বা সম্পত্তি সেগুলো তারা দাবি করতে পারতেন। কিন্তু লোকসভায় এখন তাদের আর বিদ্রোহী তৃণমূলীদের আর কোনো অস্তিত্ব রইল, কারণ তারা অলরেডি এনসিপিআইতে জয়েন করে গেছেন। এবং বিধানসভাতে ঋতব্রত চেয়ারও কিন্তু টলমল হয়ে যেতে পারে। আমি হয়ে যেতে পারে এটাই কারণে বলছি যে যেহেতু তৃণমূল একটা পদক্ষেপ করেছিল, যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা স্পিকারের কাছে চিঠি লিখেছিলেন যে স্পিকারের কাছে যে রেজলিউশন তৃণমূলের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার ক্ষেত্রে, সেখানে কয়েকজন বিধায়কের সই জাল করা হয়েছে। তারা সেই বৈঠকটাতে উপস্থিত ছিলেন না, কিন্তু তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে ইতিমধ্যে পুলিশে মামলা দায়ের হয়েছে, পুলিশ এবং সিআইডি সেটা নিয়ে তদন্ত করছে। কিন্তু সেটা মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সাংবাদিক বৈঠকে বলার পরেই হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে ওই দুজনকে বহিষ্কার করে স্পিকারের কাছে চিঠি দেওয়া, এবং সেই চিঠি হচ্ছে রিসিভ করিয়ে নেওয়া হয়েছে। তারপরে স্পিকার রতিন বসু হয়তো তিনি ভেবেছিলেন যে বিরোধী বলে যাকে বহিষ্কার করা হয়েছে এরকম কোনো বিধায়ককে বিরোধী দলনেতা করাতে হয়তো আইনি পদক্ষেপটা ঠিক হয়নি। তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন যে তৃণমূল যে দাবিটা করছে যে তারা বহিষ্কার করেছে, বহিষ্কারের প্রসেসটা ঠিক হয়নি। তিনি সংবাদ মাধ্যমকে বলেও ছিলেন যে শোকজ সাসপেন্ড বা অমুক করে তারপরে তাকে বহিষ্কার করা, এক্সপেল করা, সেটা হয়নি। সে কারণে তিনি ঠিকই করেছেন, তিনি অন্যায্য কিছু করেননি। কিন্তু হয়তো এখন বুঝতে পারছেন যে ব্যাপারটা তা নয়, কারণ তৃণমূলের যে সংবিধান, যেটা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া আছে, সেখানে হচ্ছে একটি বিষয় উল্লেখ রয়েছে, যে কোনো অবস্থাতে কোনো সদস্যকে যদি সেরকম কোনো গুরুতর অপরাধ দল মনে করে, তাহলে হচ্ছে তাকে কোনো শোকজ সাসপেন্ড না করেই সরাসরি বহিষ্কার করা হতে পারে। এটা নির্বাচন কমিশনে যে প্রতিটা দলকেই তো তাদের সংবিধান বা মেমোরান্ডাম যাই বলুন সেটা জমা দিতে হয়, সেখানে কিন্তু তৃণমূলের দেওয়া আছে। এমনকি এমন একটা তৃণমূলের সংবিধানে রয়েছে, যেটা কমিশনে দেওয়া আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসাবে যদি মনে করেন তিনি কোনো সিদ্ধান্ত যে কোনো সময় নিতে পারেন, কাউকে সেটা বহিষ্কারের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, তার জন্য দলের কোনো ফোরামে তাকে হচ্ছে সেটাকে পাস করাতে হবে না, এটাও দেওয়া আছে। এক্ষেত্রেও তাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তটা নিয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কারের সিদ্ধান্ত, সেটা ইমপ্লিমেন্টেশন করেছেন হচ্ছে দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তৎকালীন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি স্পিকারকে চিঠি দিয়ে এই দুজন সদস্যকে বহিষ্কারের কথা জানিয়েছেন, এবং এই বহিষ্কৃত সদস্যকে বিরোধী দলনেতা করা হলে আদালতে কিন্তু, হাইকোর্টে কিন্তু স্পিকারের পক্ষ থেকে একটু সমস্যা হতে পারে। কারণ হচ্ছে আমাদের যে লেজিসলেটিভ যে আইন রয়েছে তাতে এইভাবে করা যায় না। সেক্ষেত্রে ঋতব্রত চেয়ার কিন্তু টলমল হয়ে যেতে পারে, এবং ঋতব্রত চেয়ার
এখতিয়ার যদি টলমলো হয়ে যায় এবং ঋতব্রতকে বেআইনিভাবে বিরোধী দলের নেতা করা হয়েছে, এইটা যদি হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু 58 জন বিধায়ককে কিন্তু ধরে রাখা বা তারা তখন ফ্রি হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের নতুন দলের কোনো অস্তিত্বতা তারা যদি জয়েন না করেন বা কিছু করেন, সেক্ষেত্রে আবার নতুন করে কিন্তু কাউকে বিরোধী দলনেতা করতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। যাই হোক, এখন এই দল হাইজ্যাক করে নেব, মানে তৃণমূল দলটা আমরাই আসল তৃণমূল, বিধানসভায় আমরা সংখ্যাগরিষ্ঠ বিধায়ক, লোকসভাতে সংখ্যাগরিষ্ঠ সাংসদ আমাদের, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নতুন দল নিয়ে ভাবতে হবে, নতুন দলের নামকরণ করতে হবে, নতুন প্রতীক নিতে হবে, এই সব তার তৃণমূলের সমস্ত ফান্ড টান্ড এসে আমাদের কাছে। এই যে ভাবনাটা গত কয়েকদিন ধরে চাউর হয়েছিল, বিভিন্ন মহল থেকে করা হচ্ছিল, সেইটাতে কিন্তু আপাতত জল পড়ে গেল, কারণ অলরেডি সাংসদরা অন্য দলের নাম লিখে ফেলেছেন, কারণ তাদের হচ্ছে সাংসদ পদ খারিজ হওয়ার উপক্রম হওয়ার যে অবস্থা হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ হচ্ছে যদি এটা না মানা হতো, একটা দলের হুইপ না মেনে যদি স্পিকার তাদেরকে আলাদা করে ব্লক করে দিত, সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিম কোর্টে গেলে এই সাংসদরা, যে 19 জন সাংসদ স্পিকারের সঙ্গে রবিবার দিন দেখা করেছেন, তারা বিপদে পড়ে যেতেন। কারণ হচ্ছে যা লাস্ট অ্যামেন্ডমেন্ট যা হয়েছে, বা আমাদের যে সংবিধানের যে প্রভিশনগুলো রয়েছে, বা দলত্যাগ বিরোধী আইনের যে অবস্থা, তাতে কিন্তু তাদের পক্ষে তৃণমূল বলে দাবি করা একটু সমস্যা হয়ে যেত। যাই হোক, তারা অন্য দলের নাম লিখিয়ে ফেলেছেন বা অন্য দলে যাচ্ছেন বলে জানিয়েছেন, নিশ্চিত সেই দলের হিসাবে স্বীকৃতি পাবেন, লোকসভাতে বসবেন আলাদাভাবে তৃণমূলের থেকে, এবং বিধানসভাতে ঋতব্রত ভবিষ্যৎ কি হবে সেটা আগামী দিনে হাইকোর্ট ঠিক করবে। এখন জানি না, শেষ পর্যন্ত হচ্ছে এই ভালো তৃণমূলীরা যারা বিধানসভায় এখনো রয়েছেন, তারা নিজের অন্য দলে যাননি, তারা শেষ পর্যন্ত কি অবস্থা হবে তাদের, সেটার জন্য আমাদের হাইকোর্টের সিদ্ধান্তের দিকে অপেক্ষায়, হাইকোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আমাদের থাকতে হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।